নমস্কার। ফিরে এলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই মর্মস্পর্শী উপন্যাস পল্লী সমাজ। আজ প্রথম পরিচ্ছেদ। বেণী ঘোষাল মুখুজ্জেদের অন্দরের প্রাঙ্গণে পা দিয়াই সম্মুখে এক প্রৌঢ়া রমণীকে পাইয়া প্রশ্ন করিল, এই যে মাসি, তা রমা কই গা? মাসি আহ্নিক করিতেছিলেন। ইঙ্গিতে রান্নাঘর দেখাইয়া দিলেন। বেণী উঠিয়া আসিয়া সেই রন্ধনশালার চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া বলিলেন, তাহলে রমা কি করবে স্থির করলে? জ্বলন্ত উনান হইতে শব্দায়মান কড়াটা নামাইয়া রাখিয়া রমা মুখ তুলিয়া চাহিল। কিসের বর্দা? আরে ওই তারিণী খুড়োর শ্রাদ্ধের কথাটা বোন। হ্যাঁ, রমেশ তো কাল এসে হাজির হয়েছে। বাপের শ্রাদ্ধ খুব ঘটা করেই করবে বলে বোধ হচ্ছে। তা যাবে নাকি? রমা দুই চক্ষু বিস্ময়ে বিস্ফারিত করিয়া বলিল, আমি যাব তারিণী ঘোষালের বাড়ি? বেণী ঈষৎ লজ্জিত হইয়া কহিল, সে তো জানি দিদি, জানি জানি। আর যাই হোক, তোরা কিছুতেই সেখানে যাবি নে। তবে শুনছি নাকি ছোঁড়া সমস্ত বাড়ি বাড়ি নিজে গিয়ে বলবে। বচ্চাটি বুদ্ধিতে সে তার বাপেরও ওপরে যায়। তা যদি আসে তাহলে কি বলবে? আমি কিছুই বলবো না, বাইরের দরোয়ান তার উত্তর দেবে। পূজা নিরতা মাসির কর্ণরন্ধ্রে এই অত্যন্ত রুচিকর দলাদলির আলোচনা পৌঁছিবা মাত্রই তিনি আহ্নিক ফেলিয়া রাখিয়া উঠিয়া আসিলেন। বঞ্ঝির কথা শেষ না হইতেই অত্যুপ্ত খইয়ের মতো ছিটকাইয়া উঠিয়া কহিলেন, দরোয়ান কেন? আমি বলতে জানি নে। নচ্ছার বেটাকে এমনই বলাই বলবো যে বাচাধন জন্মে আর কখনো এই মুখুজ্জ বাড়িতে মাথা গলাবে না। হ্যাঁ, তারিণী ঘোষালের বেটা ঢুকবে নেমন্তন্ন করতে আমার বাড়িতে? আমি কিছুই ভুলিনি বেণীমাধব, কিছুই ভুলিনি। তারিণী ঘোষাল তার ছেলের সঙ্গেই আমার রমার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তখনও তো আর আমার যতীন জন্মায়নি। ভেবেছিল যদু মুখুজ্জের সমস্ত বিষয়টা তাহলে মুঠোর মধ্যে আসবে। বুঝলে না বাবা বেণী? কিন্তু যখন তাও হলো না, তখন ওই ভৈরব আচার্যকে দিয়ে কি সব জপ তপ টুকটাক করিয়ে মায়ের কপালে আমার এমন আগুন ধরিয়ে দিলে যে 6 মাস পেরুল না, বাচ্চার হাতের নোয়া মাথার সিঁদুর ঘুচে গেল। ছোট জাত হয়ে চাই কিনা যদু মুখুজ্জের মেয়েকে বউ করতে, তেমনি হরমজাদার মরণও হয়েছে। বেটার হাতের আগুনটুকু পর্যন্ত পেলে না, ছোট জাতের মুখে আগুন। বলিয়া মাসি যেন কুস্তি শেষ করিয়া হাঁপাইতে লাগিলেন। পুনঃ পুনঃ ছোট জাতের উল্লেখে বেণীর মুখটা ম্লান হইয়া গিয়াছিল। তাহার কারণ তারিণী ঘোষাল তাহারই খুড়া। রমা ইহা লক্ষ্য করিয়া মাসিকে তিরস্কারের কণ্ঠে কহিল, কেন মাসি, তুমি মানুষের জাত নিয়ে কথা কও? জাত তো আর কারুর হাতে গড়া জিনিস নয়, যে যেখানে জন্মেছে সেই তার ভালো। বেণী লজ্জিত ভাবে একটুখানি হাসিয়া কহিল, না রমা, না। মাসি তো ঠিক কথাই বলেছেন। তুমি কত বড় কুলীনের মেয়ে, তোমাকে কি আমরা ঘরে আনতে পারি বোন? ছোট খুড়োর এ কথা মুখে আনাই তো বেয়াদবি। আর টুকটাকের কথা যদি বলো, সে তো সত্যি। দুনিয়ায় ছোট খুড়ো আর ওই বেটা ভৈরব আচার্যের অসাধ্য কাজ তো কিছু নেই। এখন ওই ভৈরব তো হয়েছে আজকাল রমেশের মুরব্বি। মাসি কহিলেন, সে তো জানা কথা বেণী। হ্যাঁ, সে তো জানা কথা। তা ছোঁড়া তো 10-12 বছর দেশে আসেনি, তা এতদিন ছিল কোথায়? কি করে জানবো মাসি?
ছোট কুড়োর সঙ্গে তোমাদেরও যে ভাব, আমাদেরও তাই। শুনছি এতদিন নাকি বোম্বাই না কোথায় ছিল। কেউ বলছে ডাক্তারি পাশ করে এসেছে, কেউ বলছে উকিল হয়ে এসেছে, আবার কেউ বলছে সমস্তটাই নাকি ফাঁকি। ছোঁড়াটা নাকি পাঁড় মাতাল। হ্যাঁ, যখন সে বাড়ি এসে পৌঁছলো তখন দু চোখ নাকি জবা ফুলের মতো রাঙা ছিল গো মাসি। বটে, তাহলে তাকে তো বাড়ি ঢুকতে দেওয়াই উচিত নয়। নয়ই তো মাসি, নয়ই। হ্যাঁ রমা, তা তোমার রমেশকে মনে পড়ে? নিজের হতভাগ্যের প্রসঙ্গ উঠিয়া পড়ায় রমা মনে মনে লজ্জা পাইয়াছিল। সলজ্জ মৃদু হাসিয়া কহিল, পড়ে বই কি দাদা, পড়ে। সে তো আমার চেয়ে বেশি বড় নয়, আর তাছাড়া শীতলাতলার পাঠশালে দুজনেই তো পড়তাম। কিন্তু তার মায়ের মরণের কথা আমার খুব মনে পড়ে। খুড়িমা তো আমাকে বড় ভালোবাসতেন। এইবার মাসি আরো একবার নাচিয়া উঠিয়া বলিলেন, তার ভালোবাসার মুখে আগুন। সে ভালোবাসা কেবল নিজের কাজ হাসিল করবার জন্য, বুঝিস নে? তাদের মতলব ছিল তোকে কোনো মতে হাত করা। বেনি অত্যন্ত বিজ্ঞের মতো সায় দিয়া কহিল, তাতে আর সন্দেহ কি মাসি? হ্যাঁ, ছোট খুড়িমার যে। কিন্তু তাহার বক্তব্য শেষ না হইতেই রমা অপ্রসন্নভাবে মাসিকে বলিয়া উঠিল, সেসব পুরনো কথার দরকার নেই মাসি। রমেশের পিতার সহিত রমার যতই বিবাদী থাক, তাহার জননীর সম্বন্ধে রমার কোথায় যেন একটু প্রচ্ছন্ন বেদনা ছিল। এতদিনেও তাহা সম্পূর্ণ তিরোহিত হয় নাই। বেনি তৎক্ষণাৎ সায় দিয়া বলিলেন, তা বটে, ছোট খুড়ি ভালো মানুষের মেয়ে ছিলেন। মা আজও তাঁর কথা উঠলে চোখের জল ফেলেন। কি কথায় কি আসিয়া পড়ে দেখিয়া বেনি তৎক্ষণাৎ এ সকল প্রসঙ্গ চাপা দিয়া ফেলিলেন। বলিলেন, যাগে, তবে এই তো স্থির হলো দিদি, নড়চড় হবে না তো? রমা হাসিল, কহিল, বরদা, বাবা বলতেন, আগুনের শেষ, ঋণের শেষ, আর শত্রুর শেষ কখনো রাখিস নে মা। তারিণী ঘোষাল জ্যান্তে আমাদের কম জ্বালা দেয়নি, বাবাকে পর্যন্ত জেলে দিতে চেয়েছিল। আমি কিছুই ভুলিনি বর্দা। হ্যাঁ, যতদিন বেঁচে থাকবো ভুলব না। আর রমেশ তো সেই শত্রুরই ছেলে। আর তাছাড়া আমার তো কিছুতেই যাবার জো নেই। বাবা আমাদের দুই ভাই বোনকে বিষয় ভাগ করে দিয়ে গেছেন বটে, কিন্তু সমস্ত বিষয় রক্ষা করার ভার শুধু আমারই উপর যে। আমার তো নয়ই, আমাদের সংসবে যারা আছে তাদের পর্যন্ত যেতে দেব না। আচ্ছা বর্দা, এমন করতে পারো না যে কোনো ব্রাহ্মণ না তাদের বাড়ি যায়? বেনুই একটু সরিয়া আসিয়া গলাটা খাটো করিয়া বলিল, আরে সেই চেষ্টাই তো করছি বোন। হ্যাঁ, তুই শুধু আমার সহায় থাকিস, আমি আর কোনো চিন্তা করি নে। হ্যাঁ, রমেশকে এই কুয়াপুর থেকে না তাড়াতে পারি তো আমার নাম বেনি ঘোষাল নয়, বুঝলি? তারপরে রইলাম আমি আর ওই ভৈরব আচার্যি। তারিণী ঘোষাল তো নেই। দেখি এ বেটাকে এখন কে রক্ষা করে। রক্ষা করবে রমেশ ঘোষাল। দেখো বড়দা, আমি এই বলে রাখলুম, শত্রুতা করতে এও কম করবে না, তুমি দেখে নিও। বেনি আরো একটু অগ্রসর হইয়া একবার এদিক ওদিক নিরীক্ষণ করিয়া লইয়া চৌকাঠের উপর উবুড় হইয়া বসিল। তারপর কণ্ঠস্বর অত্যন্ত মৃদু করিয়া বলিল, রমা, বাঁশ নুইয়ে ফেলতে চাও তো এই বেলা? হ্যাঁ, পেকে গেলে আর হবে না তা নিশ্চয় বলে দিচ্ছি। বিষয় সম্পত্তি কি করে রক্ষা করতে হয় এখনো সে তো শেখেনি।
এর মধ্যে যদি না শত্রুকে নির্মূল করতে পারা যায়, তবে ভবিষ্যতে আর যাবে না। এই কথাটা আমাদের দিবারাত্রি মনে রাখতে হবে যে তারিণী ঘোষালের ছেলে আর কেউ নয়। সে আমি বুঝি বর্দা। আরে তাই না বুঝিস দিদি? ভগবান তোকে ছেলে করতে করতে মেয়ে গড়েছিলেন বই তো নয়। বুদ্ধিতে একটা পাকা জমিদারও তোর কাছে হটে যায়, এ কথা আমরা সবাই বলা বলি করি। আচ্ছা, কাল একবার আসবো। হ্যাঁ, আজ বেলা হলো, যাই। বলিয়া বেনি উঠিয়া পড়িল। রমা এই প্রশংসায় অত্যন্ত প্রীত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বিনয় সহকারে কি একটু প্রতিবাদ করিতে গিয়াই তাহার বুকের ভিতরটা ছ্যাঁত করিয়া উঠিল। প্রাঙ্গণের ও প্রান্ত হইতে অপরিচিত গম্ভীর কণ্ঠের আহ্বান আসিল, রানী, কই রে? রমেশের মা এই নামে ছেলেবেলায় তাহাকে ডাকিতেন। সে নিজেই এতদিন তাহা ভুলিয়া গিয়াছিল। বেনির প্রতি চাহিয়া দেখিল তাহার সমস্ত মুখ নীলবর্ণ হইয়া গিয়াছে। পরক্ষণেই রুক্ষ মাথা, খালি পা, উত্তরীয়টা মাথায় জড়ানো রমেশ আসিয়া দাঁড়াইল। বেনির প্রতি চোখ পড়িবা মাত্র বলিয়া উঠিল, এই যে বর্দা, আপনি এখানে? বেশ, চলুন। আপনি না হলে কে করবে বলুন? সারা গাঁ আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কই, রানী কোথায়? বলিয়াই কপাটের সম্মুখে আসিয়া দাঁড়াইল। পালাইবার পথ নাই। রমা ঘাড় হেঁট করিয়া রহিল। রমেশ মুহূর্ত মাত্র তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া মহাবিস্ময় প্রকাশ করিয়া বলিয়া উঠিল, এই যে। আরে ইস, কত বড় হয়েছিস রে! ভালো আছিস? রমা তেমনি অধমুখে দাঁড়াইয়া রহিল। হঠাৎ কথা কহিতেই পারিল না। কিন্তু রমেশ একটুখানি হাসিয়া তৎক্ষণাৎ কহিল, কিরে, চিনতে পারছিস? আরে আমি তোদের রমেশ দারে। হ্যাঁ। এখনো রমা মুখ তুলিয়া চাহিতে পারিল না, কিন্তু মৃদু কণ্ঠে প্রশ্ন করিল, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কিন্তু আমাকে আপনি কেন রমা? বেনের দিকে চাহিয়া একটুখানি মলিন হাসি হাসিয়া বলিল, জানেন বর্দা, রমার সেই কথাটা আমি কোনোদিন ভুলতে পারিনি। যখন মা মারা গেলেন, ও তো তখন খুব ছোট। সেই বয়সেই আমার চোখ মুছিয়ে দিয়ে বলেছিল, রমেশদা, তুমি কেঁদো না, আমার মাকে আমরা দুজনে ভাগ করে নেব। কিরে, তোর সে কথা বোধ করি মনে পড়ে না, না রমা? আচ্ছা, আমার মাকে মনে পড়ে তো? কথাটা শুনিয়া রমার ঘাড় যেন লজ্জায় আরো ঝুঁকিয়া পড়িল। সে একটিবারও ঘাড় নাড়িয়া জানাইতে পারিল না যে খুড়িমাকে তাহার খুব মনে পড়ে। রমেশ বিশেষ করিয়া রমাকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিল, যাগে, আর তো সময় নেই, মাঝে শুধু 3টি দিন বাকি। যা করবার করে দাও ভাই, যাকে বলে একান্ত নিরাশ্রয়। আমি তাই হয়েই তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। তোমরা না গেলে এতটুকু ব্যবস্থা পর্যন্ত করতে পারছি না। মাসি নিঃশব্দে আসিয়া রমেশের পিছনে দাঁড়াইলেন। বেনি অথবা রমা কেহই যখন একটা কথারও জবাব দিল না, তখন তিনি সুমুখের দিকে সরিয়া আসিয়া রমেশের মুখপানে চাহিয়া বলিলেন, তুমি বাপু তারিণী ঘোষালের ছেলে না? রমেশ এই মাসিটিকে ইতিপূর্বে দেখে নাই, কারণ সে গ্রাম ত্যাগ করিয়া যাইবার পরে ইনি রমার জননীর অসুখের উপলক্ষে সেই যে মুখুজ্জে বাড়িতে ঢুকিয়াছিলেন আর বাহির হন নাই।
রমেশ কিছু বিস্মিত হইয়াই তাহার দিকে চাহিয়া রহিল। মাসি বলিলেন, বটে, না হলে এমন বেহায়া পুরুষ মানুষ আর কে হবে? হ্যাঁ, যেমন বাপ তেমনি তার বেটা। বলা নেই কওয়া নেই, একটা গেরস্ত বাড়ির ভিতর ঢুকে উৎপাত করতে শরম হয় না তোমার? কি গো? রমেশ বুদ্ধিভ্রষ্টের মতো কাঠ হইয়া চাহিয়া রহিল। আচ্ছা, আমি চললুম বলিয়া বেনি ব্যস্ত হইয়া সরিয়া পড়িল। রমা ঘরের ভিতর হইতে বলিল, কি বকছ মাসি? তুমি নিজের কাজে যাও না? মাসি মনে করিলেন তিনি বঞ্চির প্রচ্ছন্ন ইঙ্গিতটা বুঝিলেন, তাই কণ্ঠস্বরে আরো একটু বিষ মিশাইয়া কহিলেন, নে রামা, তুই আর বকিস নে। যে কাজ করতেই হবে তাতে আমার তোমাদের মতো চক্ষু লজ্জা হয় না। আচ্ছা, বেনির অমন করে ভয়ে পালানোর দরকারটা কি ছিল? বলে গেলেই তো হতো। আমরা বাপু তোমার গোমস্তাও নই, খাস তালুকের প্রজাও নই যে তোমার কর্মবাড়িতে জল তুলতে ময়দা মাখতে যাব। তারিণী মরেছে, গা শুদ্ধ লোকের হাড় জুড়িয়েছে। তাই এ কথাটা আমাদের উপর বরাত দিয়ে না গিয়ে ওর মুখের উপর নিজে বলে গেলেই তো পুরুষ মানুষের মতো কাজটা হতো। রমেশ তখনও নিষ্পন্দ অসাড়ের মতো দাঁড়াইয়া রহিল। বস্তুতই এ সকল কথা তাহার একান্ত দুঃস্বপ্নেরও অগোচর ছিল। ভিতর হইতে রান্নাঘরে কপাটের শিকলটা ঝনঝন করিয়া নড়িয়া উঠিল, কিন্তু কেহই তাহাতে মনোযোগ করিল না। মাসি রমেশের নির্বাক ও অত্যন্ত পাংশুবর্ণ মুখের প্রতি চাহিয়া পুনরূপী বলিলেন, সে যাই হোক, বামুনের ছেলেকে আমি চাকর দরওয়ান দিয়ে অপমান করতে চাই নে। হ্যাঁ, একটু হুঁশ করে কাজ করো বাবু। এখন যাও দেখি, তুমি কচি খোকাটি নও যে ভদ্রলোকের বাড়িতে ঢুকে আবদার করে বেড়াবে। আর শোনো, তোমার বাড়িতে আমার রমা কখনো পা ধুইতেও যেতে পারবে না, এই আমি তোমাকে বলে দিলুম। হঠাৎ রমেশ যেন নিদ্রোত্থিতের মতো জাগিয়া উঠিল এবং পরক্ষণেই তাহার বিস্তৃত বক্ষের ভিতর হইতে এমনই গভীর একটা নিঃশ্বাস বাহির হইয়া আসিল যে সে নিজেও সেই শব্দে সচকিত হইয়া উঠিল। ঘরের ভিতর কপাটের অন্তরালে দাঁড়াইয়া রমা মুখ তুলিয়া চাহিয়া দেখিল। রমেশ বোধ করি একবার ইতস্তত করিল, তাহার পরে রান্নাঘরের দিকে উদ্দেশ করিয়া কহিল, যাওয়া যখন হতেই পারে না তখন আর উপায় কি? কিন্তু আমি তো এত কথা জানতাম না, তাই না জেনে যে উপদ্রব করে গেলাম সেজন্য আমাকে মাপ করো রানী, বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। ঘরের ভিতর হইতে এতটুকু সাড়া আসিল না। যাহার কাছে ক্ষমা ভিক্ষা করা হইল সে যে অলক্ষ্যে নিঃশব্দে তাহারই মুখের দিকে চাহিয়া রহিল, রমেশ তাহা জানিতেও পারিল না। বেনি তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দাঁড়াইল। সে পালায় নাই, বাহিরে লুকাইয়া অপেক্ষা করিতেছিল মাত্র। এখন মাসির সহিত চোখাচোখি হইতেই তাহার সমস্ত মুখখানা যেন আহ্লাদে ও হাসিতে ভরিয়া গেল। সরিয়া আসিয়া কহিল, হ্যাঁ, শোনালে বটে মাসি, আমার সাধ্যেই কি ছিল অমন করে বলা? এ কি চাকর দরওয়ানের কাজ রমা? হ্যাঁ, আমি আড়ালে দাঁড়িয়ে দেখলাম কিনা ছোঁড়াটা মুখখানা যেন আষাঢ়ের মেঘের মতো করে বার হয়ে গেল, বুঝলে? এই তো ঠিক হলো। মাসি ক্ষুণ্ণ অভিমানের সুরে বলিলেন, খুব তো হলো জানি, কিন্তু এই দুটো মেয়ে মানুষের উপর ভার না দিয়ে না সরে গিয়ে নিজে বলে গেলেই তো আরো ভালো হতো। আর যদি নাই বলতে পারতে, তা আমি কি বললুম তাকে দাঁড়িয়ে থেকে শুনে গেলে না কেন বাছা? যাকগে, অমন সরে পড়া তোমার উচিত হয়নি। মাসির কথার ঝাঁজে বেনির মুখের হাসি মিলাইয়া গেল।
সে যে এই অভিযোগের কি সাফাই দিবে ভাবিয়া পাইল না, কিন্তু অধিকক্ষণ ভাবিতে হইল না। হঠাৎ রমা ভিতর হইতে তাহার জবাব দিয়া বসিল। এতক্ষণ সে একটি কথাও কহে নাই। এবারে কহিল, তুমি যখন নিজেই বলেছ মাসি, তখন সেই তো সকলের চেয়ে ভালো হয়েছে। যে যতই বলুক না কেন, এতখানি বিষ জীব দিয়ে ছড়াতে তোমার মতো আর কেউ পেরে উঠত না। মাসি এবং বেনি উভয়েই যার পরনাই বিস্ময়াপন্ন হইয়া উঠিলেন। মাসি রান্নাঘরের দিকে ফিরিয়া কহিলেন, কি বললিলা? কিছু না। আহ্নিক করতে বসে তো 7 বার উঠলে, তা যাও না, ওটা সেরে ফেলো না। রান্না বান্না কি হবে? বলিতে বলিতে রমা নিজেও বাহির হইয়া আসিল এবং কাহাকেও কোনো কথা না বলিয়া বারান্দা পার হইয়া ওদিকের ঘরে গিয়া প্রবেশ করিল। বেনি শুষ্ক মুখে চুপি চুপি জিজ্ঞাসা করিল, কি ব্যাপার মাসি? কি করে জানবো বাছা? ও রাজরানীর মেজাজ বোঝা কি আমাদের মতো দাসীবাদীর কর্ম? বলিয়া ক্রোধে ক্ষোভে তিনি মুখখানা কালিবর্ণ করিয়া তাহার পূজার আসনে গিয়া উপবেশন করিলেন এবং বোধ করিবা মনে মনে ভগবানের নাম করিতেই লাগিলেন। বেনি ধীরে ধীরে প্রস্থান করিল। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে এমনি ভালো লাগা গল্প নিয়ে। আর হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর কেমন লাগলো মতামত জানান। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। শুভরাত্রি। নমস্কার, আবার ফিরে এলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের শোনাব পল্লী সমাজ উপন্যাসের 2য় অধ্যায়। এই কুয়াপুরের বিষয়টা অর্জিত হইবার একটু ইতিহাস আছে, তাহা এইখানে বলা আবশ্যক। প্রায় 100 বর্ষ পূর্বে মহাকুলীন বলরাম মুখুজ্জে তাহার মিতা বলরাম ঘোষালকে সঙ্গে করিয়া বিক্রমপুর হইতে এদেশে আসেন। মুখুজ্জে শুধু কুলীন ছিলেন না, বুদ্ধিমানও ছিলেন। বিবাহ করিয়া বর্ধমান রাজ সরকারের চাকরি করিয়া এবং আরো কি কি করিয়া এই বিষয়টুকু হস্তগত করেন। ঘোষালও এই দিকেই বিবাহ করেন, কিন্তু পিতৃঋণ শোধ করা ভিন্ন আর তাহার কোনো ক্ষমতাই ছিল না। তাই দুঃখে কষ্টেই তাহার দিন কাটিতেছিল। এই বিবাহ উপলক্ষেই নাকি 2 মিতার মনোমালিন্য ঘটে। পরিশেষে তাহা এমন বিবাদে পরিণত হয় যে এক গ্রামে বাস করিয়াও 20 বৎসরের মধ্যে কেহ কাহারও মুখদর্শন করেন নাই। বলরাম মুখুজ্জে যেদিন মারা গেলেন, সেদিনও ঘোষাল তাহার বাড়িতে পা দিলেন না। কিন্তু তাহার মরণের পরদিন অতি আশ্চর্য কথা শোনা গেল। তিনি নিজেই সমস্ত বিষয় চুল চিরিয়া অর্ধেক ভাগ করিয়া নিজের পুত্রের ও মিতার পুত্রগণকে দিয়া গিয়াছেন। সেই অবধি এই কুয়াপুরের বিষয় মুখুজ্জে ও ঘোষাল বংশ ভোগ দখল করিয়া আসিতেছে। ইহারা নিজেরাও জমিদার বলিয়া অভিমান করিতেন, গ্রামের লোকও অস্বীকার করিত না। কিন্তু যখনকার কথা বলিতেছি তখন ঘোষাল বংশও ভাগ হইয়াছিল। সেই বংশের ছোট তরফের তারিণী ঘোষাল মকদ্দমা উপলক্ষে জেলায় গিয়া দিন 6 পূর্বে হঠাৎ যেদিন আদালতে ছোট বড় 5-7টা মুলতবি মকদ্দমার শেষ ফলের প্রতি ভ্রুক্ষেপ না করিয়া কোথাকার কোন অজানা আদালতের মহামান্য সমন মাথায় করিয়া নিঃশব্দে প্রস্থান করিলেন, তখন তাহাদের কুয়াপুর গ্রামের ভিতরে ও বাহিরে একটা হুলস্থুল পড়িয়া গেল। বড় তরফের কর্তা বেনি ঘোষাল বুড়োর মৃত্যুতে
গোপনে আরামে নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া আসিলেন এবং আরো গোপনে দল পাকাইতে লাগিলেন কি করিয়া খুড়োর আগামী শ্রাদ্ধের দিনটা পণ্ড করিয়া দিবেন। 10 বৎসর খুড়ো ভাইপোর মুখ দেখা দেখি ছিল না। বহু বৎসর পূর্বে তারিণীর গৃহ শূন্য হইয়াছিল, আর সেই অবধি পুত্র রমেশকে তাহার মামার বাড়ি পাঠাইয়া দিয়া তারিণী বাড়ির ভিতরে দাসদাসী এবং বাইরে মোকদ্দমা লইয়াই কাল কাটাইতেছিলেন। রমেশ রুড়কি কলেজে এই দুঃসংবাদ পাইয়া পিতার শেষ কার্য সম্পন্ন করিতে সুদীর্ঘকাল পরে কাল অপরাহ্নে তাহার শূন্য গৃহে আসিয়া উপস্থিত হইয়াছিল। কর্মবাড়ি মধ্যে শুধু 2টা দিন বাকি। বৃহস্পতিবার রমেশের পিতৃশ্রাদ্ধ। ইতিমধ্যে 2-1 করিয়া ভিন্ন গ্রামের মুরব্বীরা আসিয়া উপস্থিত হইতেছেন, কিন্তু নিজেদের কুয়াপুরের কেন যে কেহ আসে না রমেশ তাহা বুঝিয়াছিল এবং শেষ পর্যন্ত হয়তো কেহই আসিবে না তাহাও জানিত। শুধু ভৈরব আচার্য ও তাহার বাড়ির লোকেরা আসিয়া কাজকর্মে যোগ দিয়াছিল। স্বগ্রামস্থ ব্রাহ্মণদিগের পদধূলির আশা না থাকিলেও উদ্যোগ আয়োজন রমেশ বড়লোকের মতোই করিয়াছিল। আজ অনেকক্ষণ পর্যন্ত রমেশ বাড়ির ভিতরে কাজকর্মে ব্যস্ত ছিল। কি জন্যে বাহিরে আসিতেই দেখিল ইতিমধ্যে জোনা 2 প্রাচীন ভদ্রলোক আসিয়া বৈঠকখানার বিছানায় সমাগত হইয়া ধূমপান করিতেছেন। সম্মুখে আসিয়া সবিনয়ে কিছু বলিবার পূর্বেই পিছনে শব্দ শুনিয়া ফিরিয়া দেখিল একজন অতি বৃদ্ধ 5-6টি ছেলে মেয়ে লইয়া কাশিতে কাশিতে বাড়ি ঢুকিল। তাহার কাঁধে মলিন উত্তরীয়, নাকের উপর একজোড়া ভাঁটার মতো মস্ত চশমা, পিছনে দড়ি দিয়া বাঁধা, সাদা চুল, সাদা গোঁফ তামাকের ধোঁয়ায় তাম্রবর্ণ। অগ্রসর হইয়া আসিয়া সেই ভীষণ চশমার ভিতর দিয়া রমেশের মুখের দিকে মুহূর্তকাল চাহিয়া বিনা বাক্য ব্যয়ে কাঁদিয়া ফেলিল। কিন্তু রমেশ চিনিল না ইনি কে। কিন্তু যেই হন ব্যস্ত হইয়া কাছে আসিয়া তাহার হাত ধরিতেই সে ভাঙা গলায় বলিয়া উঠিল, বাবা রমেশ, তারিণীটা যে এমন করে ফাঁকি দিয়ে পালাবে তা স্বপ্নেও জানি, কিন্তু আমারও এমন চাটুর্য বংশে জন্ম নয় যে কারো ভয়ে মুখ দিয়ে মিথ্যা কথা বেরুবে। এই তো আসবার সময় তোমার বেনি কোষাদের বলে এলুম, আমাদের রমেশ যেমন শ্রাদ্ধের আয়োজন করছে এমন করা তো চুলোই যাক, এ অঞ্চলে কেউ তো চোখে দেখেনি। তা বাবা, আমার নামে অনেক সারা অনেক রকম করে তোমার কাছে লাগিয়ে যাবে বাবা, কিন্তু এটা নিশ্চয় যেন এই ধর্মেরই দাস, আর কারো নয়। এই বলিয়া বৃদ্ধ সত্যভাষণের সমস্ত পৌরুষ আত্মসাৎ করিয়া গোবিন্দ গাঙ্গুলির হাত হইতে হুঁকাটা ছিনাইয়া লইয়া তাহাতে এক টান দিয়াই প্রবল বেগে কাশিয়া ফেলিল। তবে ধর্মদাস নিতান্ত অত্যুক্তি করেন নাই। উদ্যোগ আয়োজন যেরূপ হইতেছিল এদিকে সেরূপ কেহ করে নাই। কলিকাতা হইতে ময়রা আসিয়াছিল, তাহারা প্রাঙ্গণের একধারে ভিয়ান চড়াইয়াছে। সেদিকে পাড়ার কতকগুলা ছেলে মেয়ে ভিড় করিয়া দাঁড়াইয়াছে। কাঙালিদের বস্ত্র দেওয়া হইবে। চণ্ডী মণ্ডপের ওধারের বারান্দায় অনুগত ভৈরব আচার্য থান পাড়িয়া পাঠ করিয়া গাদা করিতেছিল। সেদিকেও জোনা কয়েক লোক থাবা পাতিয়া বসিয়া এই অপব্যয়ের পরিমাণ হিসাব করিয়া মনে মনে রমেশের নির্বুদ্ধিতার জন্য তাহাকে গালি পাড়িতেছিল। গরিব দুঃখীরা সংবাদ পাইয়া অনেক দূরের পথ হইতেও আসিয়া জুটিতেছিল। লোকজন প্রজা পাঠক বাড়ি যেন পরিপূর্ণ করিয়া কেহ কলহ করিতেছিল, কেহ বা মিছামিছি শুধু কোলাহল করিতেছিল। চারিদিকে চাহিয়া ব্যয়বাহুল্য দেখিয়া এই ধর্মদাসের কাশি আরো বাড়িয়া গেল। প্রত্যুত্তরে রমেশ সংকুচিত হইয়া না না বলিয়া
আরো কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু ধর্মদাস হাত নাড়িয়া থামাইয়া দিয়া ঘড় ঘড় করিয়া কত কি বলিয়া ফেলিল, কিন্তু কাশির ধমকে তাহার একটি বর্ণও বুঝা গেল না। গোবিন্দ গাঙ্গুলি সর্বাগ্রে আসিয়াছিল, সুতরাং ধর্মদাস যাহা বলিয়াছিল তাহা বলিবার সুবিধা তাহারই সর্বাপেক্ষা অধিক থাকিয়াও নষ্ট হইয়াছে ভাবিয়া তাহার মনে মনে ভারী একটা ক্ষোভ জন্মিতেছিল। এখন সে এ সুযোগ আর নষ্ট হইতে দিল না। ধর্মদাসকে উদ্দেশ্য করিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, কাল সকালে, বুঝলে ধর্মদাস দা, কাল সকালে এখানে আসবো বলে বেরিয়েও আসা হলো না। আরে বেনির ডাকাডাকি, বলে গোবিন্দ খুড়ো তামাক খেয়ে যাও, তামাক খেয়ে যাও। তা একবার ভাবলুম কাজ নেই, তারপর মনে হলো না, একবার বেনির ভাবখানা দেখেই যাই না। তা বেনি কি বললে জানো বাবা রমেশ? বললে, খুড়ো, বলি তোমরা তো রমেশের মুরব্বী হয়ে দাঁড়িয়েছ, কিন্তু জিজ্ঞেস করি লোকজন খাবে টাবে তো? আমি এবার ছাড়ি কেন বাবা? হ্যাঁ, আমিও বললুম, তুমি বড় লোক আছো না আছো, আমার রমেশ কারো চেয়ে খাটো নয়, বুঝলে? তোমার ঘরে তো এক মুঠো চুড়ের পিত্তেশ কারণ নেই। তবে বেনিবাবু, এই তো পথ, তাই একবার কাঙালি বিদায়টা দাঁড়িয়ে দেখো না। দেখো দেখো, কালকেকার ছেলে তো রমেশ, কিন্তু বুকের পাটাও বলি। হ্যাঁ, আরে আমার এতটা বয়স হলো, এমন আয়োজন কখনো তো চোখে দেখিনি। কিন্তু তাও বলি ধর্মদাস দা, আমাদেরই স্বার্থে কি বলো? যার কাজ তিনিই তো উপর থেকে করাচ্ছেন, আর আমাদের তারিণীদা সাভ্রষ্ট দিকপাল ছিলেন বই তো নয়, কি বলো? ধর্মদাসের কিছুতেই কাশি আর থামে না, সে কাশিতেই লাগিল। আর তাহার মুখের সামনে গাঙ্গুলি মশাই বেশ বেশ কথাগুলি অপরিপক্ক এই তরুণ জমিদারটিকে বলিয়া যাইতে লাগিল দেখিয়া ধর্মদাস আরো ভালো কিছু বলিবার চেষ্টায় যেন আকুলি বিকুলি করিতে লাগিল। গাঙ্গুলি বলিতে লাগিল, তুমি তো আমার পর নও বাবা, নিতান্ত আপনার। তোমার মা যে আমার একেবারে সাক্ষাৎ পিস্তুত বোনের খুঁড়তুতো ভগিনী, ওই যে রাধানগরের বাণিজ্য বাড়ি। হ্যাঁ, সেসব তো তাজনিতা জানতেন, তাই যে কোনো কাজকর্মে, মামলা মকদ্দমা করতে, সাক্ষী দিতে, তা গোবিন্দকে। ধর্মদাস প্রাণপণ বলে কাশি থামাইয়া খিঁচাইয়া উঠিল, বলিল, কেন আগে বকিস গোবিন্দ? আমি আজকে নয়, না জানি কি সে বছর সাক্ষী দেওয়ার কথাই বললি, আমার জুতো নেই, খালি পায়ে যাই কি করে? তখন তারিণী অমনি করে 2.5 টাকা দিয়ে একজোড়া নতুন জুতো কিনে দিলে। তুই সেই জুতো পায়ে দিয়ে বেনির হয়ে সাক্ষী দিয়ে এলি। গোবিন্দ চক্ষু রক্তবর্ণ করিয়া কহিল, কে? বেনির হয়ে সাক্ষী দিয়ে এলুম? বেনিতে? দূর মিথ্যাবাদী, মিথ্যাবাদী তোর বাবা। গোবিন্দ তাহার ভাঙা ছাতি হাতে করিয়া লাফাইয়া উঠিল, বলিল, তবে রে শালা। ধর্মদাস তাহার বাঁশের লাঠি উঁচাইয়া হুঙ্কার দিয়া প্রচণ্ড ভাবে কাশিয়া ফেলিল। রমেশ শশব্যস্তে উভয়ের মাঝখানে আসিয়া পড়িয়া স্তম্ভিত হইয়া গেল। ধর্মদাস লাঠি নামাইয়া কাশিতে কাশিতে বসিয়া পড়িয়া বলিল, ও শালার সম্পর্কে আমি বড় ভাই হই কিনা, তাই শালার আক্কেল দেখো। শালা আমার বড় ভাই, বলিয়া গোবিন্দ গাঙ্গুলিও ছাতি গুটাইয়া বসিয়া পড়িল। শহরের ময়রারা ভিয়ান ছাড়িয়া চাহিয়া রহিল। চতুর্দিকে যাহারা কাজকর্মে নিযুক্ত ছিল, এই চেঁচামেচি শুনিয়া তাহারা তামাশা দেখিবার জন্য সম্মুখে ছুটিয়া আসিল।
ছেলে মেয়েরা খেলা ফেলিয়া হাঁ করিয়া মজা দেখিতে লাগিল, এবং এই সমস্ত লোকের দৃষ্টির সম্মুখে রমেশ লজ্জায় বিস্ময়ে হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার মুখ দিয়া একটা কথাও বাহির হইল না। কি এ? উভয়ই প্রাচীন ভদ্রলোক, ব্রাহ্মণ সন্তান। এত সামান্য কারণে এত ইতরের মতো গালিগালাজ করিতে পারে? বারান্দায় বসিয়া ভৈরব কাপড়ের থাক দিতে দিতে সমস্তই দেখিতেছিল, শুনিতেছিল। এখন উঠিয়া আসিয়া রমেশকে উদ্দেশ্য করিয়া কহিল, বাবা রমেশ, আমি বলছিলাম প্রায় 6 কাপড় তো হলো, আরো কি চাই? রমেশের মুখ দিয়া হঠাৎ কথাই বাহির হইল না। ভৈরব রমেশের অভিভূত ভাব লক্ষ্য করিয়া হাসিল। মৃদু অনুযোগের স্বরে কহিল, ছি গাঙ্গুলি মশাই, ছি। বাবু একেবারে অবাক হয়ে গেছেন। যাগে, আপনি কিছু মনে করবেন না বাবু, এমন ঢেরই হয়। বৃহৎ কাজকর্মের বাড়িতে কত ঠ্যাঙাঠেঙি রক্তারক্তি পর্যন্ত হয়ে যায়, আবার যে কে সেই হয়। নিন উঠুন চাটুর্য মশাই, দেখুন দেখি আরো থান ফাড়ব কিনা। ধর্মদাস জবাব দিবার পূর্বেই গোবিন্দ গাঙ্গুলি সোৎসাহে শিরশ্চালন পূর্বক খাড়া হইয়া বলিল, হয়তো হয়তো ঢের হয়, নইলে বিরত কর্ম বলেছে কেন? শাস্ত্রে আছে লক্ষ্য কথা না হলে বিয়েই হয় না। ওই যে বছর তোমার মনে আছে ভৈরব, যদু মুখুজ্জে মহাশয়ের কন্যা রমার গাছ প্রতিষ্ঠের দিনে শীতে নিয়ে রাঘব ভট্টাচার্য আর হারান চাটুর্যেতে মাথা ফাটাফাটি হয়ে গেল। কিন্তু আমি কি বলি ভৈরব ভাইয়া, বাবাজির এ কাজটা ভালো হচ্ছে না। ছোট লোকদের কাপড় দেওয়ার ভরসে ঘি ঢালা এক কথা, তার চেয়ে আমি বলি কি, বামুনদের এক জোড়া আর ছেলেদের একখানা করে দিলেই নাম হতো। তা আমি বলি কি বাবাজি, সেই যুক্তি করুন। কি বলো ধর্মদাস দা? ধর্মদাস ঘাড় নাড়িতে নাড়িতে বলিল, গোবিন্দ মন্দ কথা বলেনি বাবাজি। ওই বেটাদের 1000 দিলেও নাম হবার জন্যে, নইলে ওদের আর ছোট লোক বলেছে কেন, বুঝলে না বাবা রমেশ? এখনো পর্যন্ত রমেশ নিঃশব্দে ছিল। এই বস্ত্র বিতরণের আলোচনায় সে একেবারে যেন মর্মাহত হইয়া পড়িল। ইহার সুযুক্তি কুযুক্তি সম্বন্ধে নহে, এখন এইটাই তাহার সর্বাপেক্ষা অধিক বাজিল যে ইহারা যাহাদিগকে ছোট লোক বলিয়া ডাকে, আজ তাহাদেরই সহস্র চক্ষুর সম্মুখে এইমাত্র যে এত বড় একটা লজ্জাকর কাণ্ড করিয়া বসিল, সেজন্য ইহাদের কাহারও মনে এতটুকু ক্ষোভ বা লজ্জার কণামাত্রও নাই। ভৈরব মুখপানে চাহিয়া আছে দেখিয়া রমেশ সংক্ষেপে কহিল, আপনি আরো 200 কাপড় ঠিক করে রাখুন। হ্যাঁ হ্যাঁ, তা নইলে কি হয়? ভৈরব ভাইয়া চলো তো, আমিও যাই। তুমি একা আর কত পারবে বলো? বলিয়া কাহারও সম্মতির অপেক্ষা না করিয়া গোবিন্দ উঠিয়া সেই বস্ত্র রাশির নিকটে গিয়া বসিলেন। রমেশ বাড়ির ভিতর যাইবার উপক্রম করিতেই ধর্মদাস তাহাকে একপাশে ডাকিয়া লইয়া চুপি চুপি অনেক কথা কহিলেন। রমেশ শুধু প্রত্যুত্তরে মাথা নাড়িয়া সম্মতি জ্ঞাপন করিয়া ভিতরে চলিয়া গেল। কিন্তু কাপড় গুছাইতে গুছাইতে গোবিন্দ গাঙ্গুলি আর চোখে সব দেখিল। কই গো, রমেশ বাবাজি কোথায় গো? বলিয়া একটি শীর্ণকায় মণ্ডিত শ্বশ্রু প্রাচীন ব্রাহ্মণ প্রবেশ করিল। ইহার সঙ্গেও 2-3 ছেলে মেয়ে। মেয়েটি সকলের বড়। তাহারই পরনে শুধু একখানি অতি জীর্ণ ডুরে কাপড়, আর বালক 2টির কোমরে এক গাছি ঘুনসি ব্যতীত একেবারে দিগম্বর। উপস্থিত সকলেই মুখ তুলিয়া চাহিল। গোবিন্দ অভ্যর্থনা করিল, আরে দিনুদা যে, আরে এসো এসো এসো, বসো বসো। বড় ভাগ্যি আমাদের,
যে আজ তোমার পায়ের ধুলো পড়ল? আরে ছেলেটা একা একা সারা হয়ে যায়, তা তোমরা। ধর্মদাস গোবিন্দের প্রতি কটমট করিয়া চাহিল, কিন্তু সে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া কহিল, তা তোমরা তো কেউ এইদিকে মারাবে না দাদা, না বলিয়া তাহার হাতে হুঁকাটা তুলিয়া দিল। দিনু ভট্টাচ আসন গ্রহণ করিয়া সেই দগ্ধ হুঁকাটায় নিরর্থক গোটা দুই টান দিয়া বলিল, আমি তো ছিলাম না ভায়া, তোমার বউ ঠাকুরুনকে আনতে তার বাপের বাড়ি গেছিল। হ্যাঁ, তা বাবাজি কোথায়? শুনছি নাকি ভারী আয়োজন হচ্ছে। পথে আসতে ও গাঁয়ের হাটে শুনে এলুম, খাইয়ে দাইয়ে ছেলে বুড়োর হাতে 16খানা করে লুচি আর 4 জোড়া করে সন্দেশ দেওয়া হবে। গোবিন্দ গলা খাটো করিয়া কহিল, হ্যাঁ, আর তাছাড়া হয়তো 1খানা করে কাপড়ও। হ্যাঁ দাদা। এই যে রমেশ বাবাজি, তাই দিনুদাকে বলছিল, তোমাদের 5 জনের বাপ মায়ের আশীর্বাদে জোগাড় সোগাড় একরকম করা তো যাচ্ছে, কিন্তু ওদিকে বেনু একেবারে উঠে পড়ে লেগেছে। এই তো আমার কাছেই 2বার লোক পাঠিয়েছে। তা আমার কথা না হয় ছেড়েই দিলে। রমেশের সঙ্গে আমার যেন নারীর টান রয়েছে, কিন্তু এই যে দিনুদা, ধর্মদাসদা, এরাই কি বাবা তোমাকে ফেলতে পারবেন? পারবেন না, পারবেন না। দিনুদা তো পথ থেকে শুনতে পেয়ে ছুটে আসছেন, ওরে ও ষষ্ঠীচরণ, আরে তামাকটা দে না রে বাবা। বাবা রমেশ, একবার এদিকে এসো দেখি, একটা কথা বলে নি। নিভৃতে ডাকিয়া লইয়া গোবিন্দ ফিসফিস করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো বাবাজি, তা ভিতরে বুঝি ধর্মদাস গিন্নি এসেছে? হ্যাঁ, খবরদার খবরদার, অমন কাজটি করো না বাবা। ও বিডলে বামন যতই ফসলাক, ধর্মদাস গিন্নির হাতে ভাড়ারের চাবিটা দিও না, কিছুতেই না। তাহলে ও ঘি ময়দা তেল নুন অর্ধেক সরিয়ে ফেলবে। আরে তোমার ভাবনা কি বাবা? আমি বরং গিয়ে তোমার মামিমাকে পাঠিয়ে দেব, সে এসে ভাড়ারের ভার নেবে, তোমার 1 গাছি কুটো পর্যন্ত লোকসান হবে না। রমেশ ঘাড় নাড়িয়া যে আজ্ঞা বলিয়া মৌন হইয়া রহিল, তাহার বিস্ময়ের অবধি নাই। ধর্মদাস যে তাহার গৃহিণীকে ভাড়ারের ভার লইবার জন্য পাঠাইয়া দিবার কথা এত গোপনে কহিয়াছিল, গোবিন্দ ঠিক তাহাই আন্দাজ করিয়াছিল কি রূপে। উলঙ্গ শিশু 2টা ছুটিয়া আসিয়া দিনুদার কাঁধের উপর ঝুলিয়া পড়িল, বলিল, বাবা বাবা সন্দেশ খাবো। দিনু একবার রমেশের প্রতি একবার গোবিন্দের প্রতি চাহিয়া কহিল, সন্দেশ কোথায় পাবো রে? কেন, ওই যে হচ্ছে, বলিয়া তাহারা ওদিকের ময়রাদের দেখাইয়া দিল। ওদিকে আরো 3-4টি ছেলে মেয়ে ছুটিয়া আসিয়া বৃদ্ধ ধর্মদাসকে ঘিরিয়া ধরিয়া নাকে কাঁদিতে কাঁদিতে বলিল, আমরাও দাদামশাই। ব্যস্ত ব্যস্ত বলিয়া রমেশ ব্যস্ত হইয়া অগ্রসর হইয়া আসিল, বলিল, ও আচার্য মশাই, বিকেল বেলায় ছেলেরা সব বাড়ি থেকে বেরিয়েছে, খেয়ে তো আসেনি। ওহে, কি নাম তোমার? যাও নিয়ে এসো তো ওই থালাটা এদিকে, যাও যাও। ময়রা সন্দেশের থালা লইয়া আসিবা মাত্রই ছেলেরা উপুর হইয়া পড়িল, বাটিয়া দিবার অবকাশ দেয় না এমনই ব্যস্ত করিয়া তুলিল। ছেলেদের খাওয়া দেখিতে দেখিতে দীননাথের শুষ্ক দৃষ্টি সজল ও তীব্র হইয়া উঠিল। ওরে ও খেদি, খাচ্ছিস তো? সন্দেশ হয়েছে কেমন বল দেখি। বেশ বাবা, বলিয়া খেদি চিবাইতে লাগিল। দিনু মৃদু হাসিয়া ঘাড় নাড়িয়া বলিল, হা, তোদের আবার পছন্দ, মিষ্টি হলেই হলো। হা হা কারিগর, এ কড়াটা কেমন নামালে কি বলো গোবিন্দ ভায়া?
এখনো একটু রোদ আছে বলে মনে হচ্ছে না? ময়রা কোনো দিকে না চাহিয়াই তৎক্ষণাৎ কহিল, আগে আছে বই কি, এখনো ঢের বেলা আছে, এখনো সন্ধ্যার নিকের। তবে কই দাও দেখি একটা গোবিন্দ ভাইয়াকে, চেকে দেখুক না কেমন কলকাতা কারিগর তোমরা। না না, আমাকে আবার কেন, তবে আধখানার বেশি নয়। ওরে ও ষষ্ঠীচরণ, একটু জল আন দেখি বাবা, হাতটা ধুয়ে ফেলি। রমেশ ওদিকে ডাকিয়া বলিয়া দিল, অমনি বাড়ির ভিতর থেকে গোটা চারেক থালাও নিয়ে আসিস ষষ্ঠীচরণ। প্রভুর আদেশ মতো ভিতর হইতে গোটা তিনেক রেকাবি ও জলের গেলাস আসিল, এবং দেখিতে দেখিতে এই বৃহৎ থালার অর্ধেক মিষ্টান্ন এই তিন প্রাচীন ম্যালেরিয়া ক্লিষ্ট সদ্ব্রাহ্মণের জলযোগে নিঃশেষিত হইয়া গেল। হ্যাঁ, কলকাতার কারিগর বটে, কি বলো ধর্মদাসদা? বলিয়া দীননাথ রুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করিল। ধর্মদাসদার তখনও শেষ হয় নাই, এবং যদিচ তাহার অব্যক্ত কণ্ঠস্বর সন্দেশের তাল ভেদ করিয়া সহজে মুখ দিয়া বাহির হইতে পারিল না, তথাপি বোঝা গেল এ বিষয়ে তাহার মতভেদ নাই। হ্যাঁ, ওস্তাদি হাত বটে, বলিয়া গোবিন্দ সকলের শেষে হাত ধুইবার উপক্রম করিতেই ময়রা সবিনয়ে অনুরোধ করিল, যদি কষ্ট করলেই ঠাকুর মশাই, তবে মিহিদানাটা একটু পরখ করে দিন না। মিহিদানা কই, আরো দেখি বাবু। মিহিদানা আসিল, এবং এতগুলি সন্দেশের পরে এই নতুন বস্তুটির সদ্ব্যবহার দেখিয়া রমেশ নিঃশব্দে চাহিয়া রহিল। দীননাথ মেয়ের প্রতি হস্ত প্রসারিত করিয়া কহিল, ওরে অখেজি, ধর দেখি মা এই দুটো মিহিদানা। আমি আর খেতে পারবো না বাবা। আরে পারবি পারবি, এক ঢোক জল খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে দেখি, মুখ বেঁচে বইতে নয়। তা না পারিস আঁচড়ে একটা গেরো দিয়ে রাখ না, কাল সকালে খাস। হ্যাঁ বাবু, খাওয়ালে বটে, যেন অমৃত। বেশ হয়েছে। তা মিষ্টি বুঝি দুরকম করলে বাবাজি? রমেশকে বলিতে হইল না। ময়রা সোৎসাহে কহিল, আগে না, রসগোল্লা ক্ষীরমোহন। কি বললে? ক্ষীরমোহন কই, সে তো বার করলেন না বাবু। বিস্মিত রমেশের মুখের পানে চাহিয়া দীননাথ কহিল, বুঝলে বাবাজি, খেয়েছিলুম বটে রাধানগরের সেই বসতের বাড়িতে। ওহ, আজও যেন মুখে লেগে রয়েছে। বললে বিশ্বাস করবে না বাবাজি, ক্ষীরমোহন খেতে আমি বড্ড ভালোবাসি। রমেশ হাসিয়া একটুখানি ঘাড় নাড়িল। কথাটা বিশ্বাস করা তাহার কাছে অত্যন্ত কঠিন বলিয়া মনে হইল না। রাখাল কি কাজে বাইরে যাইতেছিল, রমেশ তাহাকে ডাকিয়া কহিল, ওরে রাখাল, ভেতরে ভোট করি ওই আচার্য মশাই আছেন, যা তো কিছু ক্ষীরমোহন তাকে আনতে বলে আয়, যা। সন্ধ্যা বোধ করি উত্তীর্ণ হইয়াছে, তথাপি ব্রাহ্মণেরা ক্ষীরমোহনের আশায় উৎসুক হইয়া বসিয়া আছেন। রাখাল ফিরিয়া বলিল, আজ আর ভাঁড়ারের চাবি খোলা হবে না বাবু। রমেশ মনে মনে বিরক্ত হইল, কহিল, আরে বলগে না, আমি আনতে বলছি, যা। গোবিন্দ গাঙ্গুলি রমেশের অসন্তোষ লক্ষ্য করিয়া চোখ ঘুরাইয়া কহিল, দেখলে দিনুদা, ভৈরবের আক্কেল, এ যে দেখি মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ, সেই জন্যেই আমি বলি। সে কি বলে তাহা না শুনিয়া রাখাল বলিয়া উঠিল,
আচার্য মশাই কি করবেন? ও বাড়ি থেকে যে গিন্নিমা এসে ভাঁড়ার বন্ধ করেছেন। ধর্মদাস এবং গোবিন্দ উভয়ে চমকিয়া উঠিল, বলিল, কে? বড় গিন্নি? রমেশ সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, কে, জ্যাঠাইমা এসেছেন? আগে হ্যাঁ, তিনি এসেই বড় ছোট দুই ভাঁড়ারই তালা বন্ধ করে ফেলেছেন। বিস্ময়ে আনন্দে রমেশ দ্বিতীয় কথাটি না বলিয়া দ্রুত পদে ভিতরে চলিয়া গেল। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে এমনি ভালো গল্প নিয়ে আগামী অডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো মতামত জানান। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। শুভরাত্রি। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিরে এলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আজ শোনাব পল্লী সমাজ উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ। জ্যাঠাইমা! ডাক শুনিয়া বিশ্বেশ্বরী ভাঁড়ার ঘর হইতে বাহিরে আসিলেন। বেনির বয়সের সঙ্গে তুলনা করিলে তাহার জননীর বয়স 50-এর কম হওয়া উচিত নয়, কিন্তু দেখিলে কিছুতেই 40-এর বেশি বলিয়া মনে হয় না। রমেশ নির্নিমেষ চক্ষে চাহিয়া রহিল। আজও সেই কাঁচা সোনার বর্ণ। একদিন যে রূপের খ্যাতি এ অঞ্চলে প্রসিদ্ধ ছিল, আজও সেই অনিন্দ্য সৌন্দর্য তাহার নিটল পরিপূর্ণ দেহটিকে বর্জন করিয়া দূরে যাইতে পারে নাই। মাথার চুলগুলি ছোট করিয়া ছাঁটা, সম্মুখেই দুই এক গাছি কুঞ্চিত হইয়া কপালের উপর পড়িয়াছে। চিবুক, কপল, ওষ্ঠাধর, ললাট সবগুলি যেন কোনো বড় শিল্পীর বহু যত্নের বহু সাধনার ফল। কিন্তু সবচেয়ে আশ্চর্য তাহার দুইটি চক্ষুর দৃষ্টি। সেদিকে ক্ষণকাল চাহিয়া থাকিলে সমস্ত অন্তঃকরণ যেন মহাবিষ্ট হইয়া আসিতে থাকে। এই জ্যাঠাইমা রমেশকে এবং বিশেষ করিয়া তাহার পরলোকগতা জননীকে একসময় বড় ভালোবাসিতেন। বধূ বয়সে যখন ছেলেরা হয় নাই, শাশুড়ি ননদের যন্ত্রণায় লুকাইয়া বসিয়া এই দুইটি জায়ে যখন একযোগে চোখের জল ফেলিতেন, তখনই এই স্নেহের প্রথম গ্রন্থি বন্ধন হয়। তারপরে গৃহবিচ্ছেদ, মামলা মোকদ্দমা, পৃথক হওয়া, কত রকমের ঝড়ঝাপটা এই দুইটি সংসারের উপর দিয়া বহিয়া গিয়াছে। বিবাদের উত্তাপে বাঁধন শিথিল হইয়াছে, কিন্তু একেবারে বিচ্ছিন্ন হইতে পারে নাই। বহু বর্ষ পরে সেই ছোট বউয়ের ভাঁড়ার ঘরে ঢুকিয়া তাহারই হাতে সাজানো এই সমস্ত বহু পুরনো হাঁড়ি কলসির পানে চাহিয়া জ্যাঠাইমার চোখ দিয়া জল ঝরিয়া পড়িতেছিল। এখন রমেশের আহ্বানে যখন তিনি চোখ মুছিয়া বাহিরে আসিলেন, তখন সেই দুটি আরক্ত আর্দ্র চক্ষু পল্লবের পানে চাহিয়া রমেশ ক্ষণকালের জন্য বিস্ময়াপন্ন হইয়া রহিল। জ্যাঠাইমা তাহা টের পাইলেন। তাহাতেই বোধ করি এই সদ্য পিতৃহীন রমেশের প্রতি দৃষ্টিপাত করিতেই তাহার বুকের ভিতরটা যেভাবে হাহাকার করিয়া উঠিল, তাহার লেশমাত্র তিনি বাহিরে প্রকাশ পাইতে দিলেন না, বরং একটুখানি হাসিয়া বলিলেন, কিরে, চিনতে পারিস রমেশ? জবাব দিতে গিয়া রমেশের ঠোঁট কাঁপিয়া গেল। মা মারা গেলে যতদিন না সে মামার বাড়ি গিয়াছিল, ততদিন এই জ্যাঠাইমা তাহাকে বুকে করিয়া রাখিয়াছিলেন এবং কিছুতেই ছাড়িতে চাহেন নাই। সেও মনে পড়িল, এবং এও মনে হইল সেদিন ও বাড়িতে গেলে জ্যাঠাইমা বাড়ি নাই বলিয়া দেখা পর্যন্ত করেন নাই। তারপর রমাতের বাড়ি, বেনির সাক্ষাতে এবং অসাক্ষাতে
তাহার মাসির নিরতিশয় কঠিন তিরস্কারে সে নিশ্চয় বুঝিয়া আসিয়াছিল এ গ্রামে আপনার বলিতে তাহার আর কেহ নাই। বিশ্বেশ্বরী রমেশের মুখের প্রতি মুহূর্তকাল চাহিয়া থাকিয়া বলিলেন, ছি বাবা, এ সময়ে শক্ত হতে হয়। তাহার কণ্ঠস্বরে কোমলতার আভাস মাত্র যেন ছিল না। রমেশ নিজেকে সামলাইয়া ফেলিল। সে বুঝিল যেখানে অভিমানের কোনো মর্যাদা নাই সেখানে অভিমান প্রকাশ পাওয়ার মতো বিড়ম্বনা সংসারে অল্পই আছে। তাই কহিল, শক্ত আমি হয়েছি জ্যাঠাইমা, তাই যা পারতুম নিজেই করতুম, কেন তুমি আবার এলে? তুই তো আমাকে ডেকে আনিসনি রমেশ, যে তোকে তার কৈফিয়ত দেব। এখন যা বলি শোন, কাজকর্ম হবার আগে আর আমি ভাড়ার থেকে খাবার টাবার কোনো জিনিস বার হতে দেব না, বুঝলি? যাবার সময় ভাড়ারের চাবি তোর হাতে দিয়ে যাব, আবার কাল এসে তোর হাত থেকেই নেব, আর কারু হাতে দিসনি যেন। তাহলে সেদিন তোর বর্দার সঙ্গে দেখা হয়েছিল? এই প্রশ্ন শুনিয়া রমেশ দ্বিধায় পড়িল। সে ঠিক বুঝিতে পারিল না তিনি পুত্রের ব্যবহার জানেন কিনা। ভাবিয়া কহিল, বর্দা তখন তো বাড়ি ছিলেন না। প্রশ্ন করিয়াই জ্যাঠাইমার মুখের উপর একটা উদ্বেগের ছায়া আসিয়া পড়িয়াছিল। রমেশ স্পষ্ট দেখিতে পাইল তাহার এই কথায় সেই ভাবটা যেন কাটিয়া গিয়া মুখখানি প্রসন্ন হইয়া উঠিল। হাসি মুখে সস্নেহে অনুযোগের কণ্ঠে বলিলেন, আহ, আমার পোড়া কপাল, এই বুঝি? তাহারে দেখা হয়নি বলে আর যেতে নেই? আমি জানি রে, জানি সে তোদের উপর সন্তুষ্ট নয়, কিন্তু তোর কাজ তো তোর করা চাই। যা, একবার ভালো করে বলগে যা রমেশ। সে তো বড় ভাই, তার কাছে হেঁটে হতে তোর কোনো লজ্জা নেই। আর তাছাড়া এটা মানুষের এমনই দুঃসময়ে বাবা, কোনো লোকের হাতে পায়ে ধরে মিটমাট করে নিতেও লজ্জা নেই। লক্ষ্মী মানিক আমার, যা একবার। এখন বোধহয় সে বাড়িতেই আছে, যা। রমেশ চুপ করিয়া রহিল। এই আগ্রহাতিশয্যের হেতুও তাহার কাছে সুস্পষ্ট হইল না। মন হইতে সংশয়ও ঘুচিল না। বিশ্বেশ্বরী আরো কাছে সরিয়া আসিয়া মৃদুস্বরে কহিলেন, শোন বাবা, বাইরে যারা বসে আছেন তাদের আমি তোর চেয়ে ঢের বেশি জানি। তাদের কথা শুনিস নে, আয় আমার সঙ্গে, তোর বর্দার কাছে একবার যাবি, চল। না জ্যাঠাইমা, সে হয় না। আর বাইরে যারা বসে আছেন তারা যাই হন, তারা আমার সকলের চেয়ে আপনার। সে আরো কি কি বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ জ্যাঠাইমার মুখের প্রতি লক্ষ্য করিয়া সে মহাবিস্ময়ে চুপ করিল। তাহার মনে হইল জ্যাঠাইমার মুখখানি যেন সহসা চারিদিকের সন্ধ্যার চেয়েও বেশি মলিন হইয়া গেল। খানিক পরে একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আচ্ছা, তবে তাই। যখন তার কাছে যাওয়া হতেই পারবে না, তখন আর সে নিয়ে কথা কয়ে কি হবে? তা যা হোক, তুই কিছু ভাবিসনি বাবা, কিছুই আটকাবে না। আমি আবার খুব ভোরেই আসব। বলিয়া বিশ্বেশ্বরী তাহার দাসীকে ডাকিয়া লইয়া খিড়কির দ্বার দিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। বেণীর সহিত যে রমেশের ইতিমধ্যে দেখা হইয়া একটা কিছু হইয়া গিয়াছে তাহা তিনি বুঝিলেন। তিনি যে পথে গেলেন সেই দিকে চাহিয়া কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া রমেশ ম্লান মুখে যখন বাহিরে আসিল, তখন গোবিন্দ ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিল, বাবাজি, বড় গিন্নি এসেছিলেন না? হ্যাঁ। তা শুনলুম ভাড়ার বন্ধ করে চাবি নিয়ে গেলেন। রমেশ তেমনি মাথা নাড়িয়া জবাব দিল, কারণ অবশেষে কি মনে করিয়া তিনি যাইবার সময় ভাড়ারের চাবিটি নিজেই লইয়া গিয়াছিলেন। গোবিন্দ কহিল, দেখলে ধর্মদাস দা, যা বলেছি তাই। বলি, মতলবটা কিছু বুঝলে বাবাজি?
রমেশ মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হইল, কিন্তু নিজের নিরুপায় অবস্থা স্মরণ করিয়া সহ্য করিয়া চুপ করিয়া রহিল। দরিদ্র দীনু ভট্টাচার্য তখনও যায় নাই, কারণ তাহার বুদ্ধিশুদ্ধি ছিল না। ছেলে মেয়ে লইয়া যাহার দয়ায় পেট ভরিয়া সন্দেশ খাইতে পাইয়াছিল, তাহাকে আন্তরিক দুটো আশীর্বাদ না করিয়া, সকলের সম্মুখে উচ্চ কণ্ঠে তাহার সাত পুরুষের স্তব স্তুতি না করিয়া আর ঘরে ফিরিতে পারিতেছিল না। সে ব্রাহ্মণ নিরীহভাবে বলিয়া ফেলিল, এ মতলব বোঝা কি আর শক্ত ভাড়া? তালা বন্ধ করে চাবি নিয়ে গেছেন, তার মানে ভার আর কারোর হাতে যেন না পড়ে। তিনি তো সমস্তই জানেন। গোবিন্দ বিরক্ত হইয়াছিল। নির্বোধের কথায় জ্বলিয়া উঠিয়া তাহাকে একটা ধমক দিয়া কহিল, বোঝো না সোজনা, তুমি কথা কাও কেন বলো তো? তুমি এসব ব্যাপারের কি বোঝো যে মানে করতে এসেছ? ধমক খাইয়া দিনুর নির্বুদ্ধিতা আরো বাড়িয়া গেল। সেও উষ্ণ হইয়া জবাব দিল, আগে এতে বোঝাবুঝি যে আছে কোনখানে? হ্যাঁ, শুনছো না? গেন্দিমা স্বয়ং এসে ভাড়া বন্ধ করে চাবি নিয়ে গেছেন, এতে কথা কইবা আবাকে? গোবিন্দ আগুন হইয়া কহিল, ঘরে যাও না ভট্টাচার্য, যে জন্য এসেছিলে গোষ্ঠীবর্গ মিলে তো খেলে, বাঁধলে আবার কেন? ক্ষীরমোহন পরশু খেও, আজ আর হবে না। এখন যাও দেখি বাবু, আমাদের ঢের কাজ আছে। দিনু লজ্জিত ও সংকুচিত হইয়া পড়িল। রমেশ ততোধিক কুণ্ঠিত ও ক্রুদ্ধ হইয়া উঠিল। গোবিন্দ আরো কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু সহসা রমেশের শান্ত অথচ কঠিন কণ্ঠস্বরে থামিয়া গেল। আপনার হলো কি গাঙ্গুলি মশাই? যাকে তাকে এমন খামোকা অপমান করছেন কেন? গোবিন্দ ভর্ৎসিত হইয়া প্রথমটা বিস্মিত হইল, কিন্তু পরক্ষণেই শুষ্ক হাসি হাসিয়া বলিল, অপমান আবার কাকে করলুম বাবাজি? ভালো, ওকেই জিজ্ঞেস করে দেখো না সত্যি কথাটা বলেছি কিনা। ও ডালে ডালে বেড়ায় তো আমি পাতায় পাতায় ফিরি যে। দেখলে ধর্মদাস দা, দিনে বামনার আসপর্দা? আচ্ছা, ধর্মদাসদা যে কি দেখিল তা সেই জানে, কিন্তু রমেশ এই লোকটার নির্লজ্জতা ও স্পর্ধা দেখিয়া অবাক হইয়া গেল। তখন দিনু রমেশের দিকে চাহিয়া নিজেই বলিল, না বাবা, গোবিন্দ সত্য কথাই বলেছে। আমি বড় গরিব বাবা, সে কথা তো সবাই জানে। তা ওদের মতো আমার জমি জমা চাষবাস কিছুই নেই তো। একরকম চেয়ে চিনতে ভিক্ষে শিক্ষে করেই আমাদের চলে। ভালো জিনিস ছেলে পিলেদের কিনে খাওয়াবার ক্ষমতা তো ভগবান দেননি। তাই বড় ঘরে কাজকর্ম হলে ওরা একটু খেয়ে বাঁচে বাবা। তুমি কিছু মনে করো না। তারিণী ঘোষাল বেঁচে থাকলে তিনি আমাদের খাওয়াতে বড় ভালোবাসতেন। তাই আমি নিশ্চয় করে বলছি বাবা, আমরা যে আশ মিটিয়ে খেয়ে গেলেও তিনি ওপর থেকেই দেখে খুশি হয়েছে। হ্যাঁ বাবা, খুশি হয়েছে। হঠাৎ দিনুর গম্ভীর শুষ্ক চোখ দুটা জলে ভরিয়া উঠিয়া টপ টপ করিয়া দুই ফোঁটা সকলের সম্মুখে ঝরিয়া পড়িল। রমেশ মুখ ফিরিয়া দাঁড়াইল। দিনু তাহার মলিন ও শতচ্ছিন্ন উত্তরীয় প্রান্তে অশ্রু মুছিয়া ফেলিয়া বলিল, শুধু আমি নই বাবা, এদিকে আমার মতো গরিব দুঃখী যে যেখানে আছে, তারিণীদের কাছে হাত পেতে কেউ কখনো অমনি ফেরেনি। সে কথা কি আর জানে না বলো? তার ডান হাতের দান বাঁ হাতটাও টের পেত না। আর তোমাদের জ্বালাতন করবো না বাবা।
দেখে নি আমার হরিধন, চল বাবা ঘরে যাই, আবার কাল সকালে আসব। আর কি বলবো বাবা রমেশ, তুমি বাপের মতো হও, দীর্ঘজীবী হও। রমেশ তাহার সঙ্গে আসিয়া আর্দ্র কণ্ঠে কহিল, ভট্টাচার্য মশাই, এই 2-3 দিন আমার উপর দয়া রাখবেন। আর বলতে সংকোচ হয়, কিন্তু এ বাড়িতে হরিধনের মায়ের পায়ের ধুলো পড়ে তো ভাগ্য বলে মনে করব। ভট্টাচার্য মশাই ব্যস্ত হইয়া নিজের 2 হাতের মধ্যে রমেশের 2 হাত চাপিয়া ধরিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি বড় দুঃখী বাবা রমেশ, আমাকে এমন করে বলবে যে লজ্জায় মরে যাই বাবা। ছেলে মেয়ে সঙ্গে করিয়া বৃদ্ধ ধীরে ধীরে চলিয়া গেল। রমেশ ফিরিয়া আসিয়া মুহূর্তের জন্য নিজের রূঢ় কথা স্মরণ করিয়া গাঙ্গুলি মশাইকে কিছু বলিবার চেষ্টা করিতেই সে থামাইয়া দিয়া উদ্দীপ্ত হইয়া বলিয়া উঠিল, না না, এ যে আমার নিজের কাজ রমেশ। হ্যাঁ, তুমি না ডাকলেও যে আমাকে নিজে সেই সমস্ত করতে হতো বাবা, তাই তো এসেছি। ধর্মদাসদা আর আমি 2 ভাই তো তোমার ডাকবার অপেক্ষা রাখিনি বাবা। হ্যাঁ। ধর্মদাস এই সময় তামাক খাইয়া কাশিতেছিল। লাঠিতে ভর দিয়া দাঁড়াইয়া কাশির ধমকে চোখ মুখ রাঙা করিয়া হাত ঘুরাইয়া বলিল, বলি রমেশ, আমরা বেরি গোসাল নই বাবা, আমাদের জন্মের ঠিক আছে। তাহার এই কুৎসিত কথায় রমেশ চমকিয়া উঠিল, কিন্তু রাগ করিল না। এই অত্যল্প সময়ের মধ্যেই সে বুঝিয়াছিল ইহারা শিক্ষা ও অভ্যাসের দোষে অসংকোচে কত বড় গর্হিত কথা যে উচ্চারণ করে তাহাও জানে না। জ্যাঠাইমার সস্নেহ অনুরোধে এবং তাহার ব্যথিত মুখ মনে করিয়া রমেশ ভিতরে ভিতরে পীড়া অনুভব করিতেছিল। সকলে প্রস্থান করিলে সে বরদার কাছে যাইবার জন্য প্রস্তুত হইল। বেনির চণ্ডী মণ্ডপের বাহিরে আসিয়া যখন উপস্থিত হইল, তখন রাত্রি 8টা। মনে হইল ভিতরে যেন একটা লড়াই চলিতেছে, আর গোবিন্দ গাঙ্গুলির হাঁক ডাকটাই বেশি। বাহির হইতে তাহার কানে গেল গোবিন্দ বাজি রাখিয়া বলিতেছে, হ্যাঁ, এ যদি না 2 দিনে উচ্ছন্নে যায় তো আমার গোবিন্দ গাঙ্গুলি নাম তোমরা বদলে রেখো বেনি বাবু। হ্যাঁ, নবাবী কাণ্ড কারখানা শুনলে তো? তারিণী ঘোষাল সিকি পয়সা রেখে মরেনি তা তো জানি, তবে এত কেন? হ্যাঁ, হাতে থাকে কর, কিন্তু না থাকে বিষয় বন্ধক দিয়ে কে কবে ঘটা করে বাপের ছাদ্য করে তা তো কখনো শুনিনি বাবা। আমি তোমাকে নিশ্চয় বলছি বেনি মাধব, এ ছোঁড়া ওই নন্দীদের গদি থেকে না অন্তত 3,000 টাকা দেনা করেছে, বুঝলে? বেনি উৎসাহিত হইয়া কহিল, আরে বলো কি? তাহলে কথাটা তো বার করে নিতে হচ্ছে গোবিন্দ খুড়ো। সবুর করো না বাবাজি, সবুর করো, একবার ভালো করে ঢুকতে দাও, তারপর। আচ্ছা, বাইরে দাঁড়িয়ে কেউ? এ কি রমেশ বাবাজি? তা আমরা থাকতে এত রাত্রে তুমি এখানে কেন বাবা? রমেশ সে কথার কোনো জবাব না দিয়া অগ্রসর হইয়া আসিয়া বলিল, বরদা, আপনার কাছেই এলুম। বেনি থতমত খাইয়া জবাব দিতে পারিল না। গোবিন্দ তৎক্ষণাৎ কহিল, আসবে বই কি বাবা, 100 বার আসবে। আরে এ তো তোমারই বাড়ি আর বড় ভাই পিতৃতুল্য, তাই তো আমরা বেনিবাবুকে বলতে এসেছি। বেনিবাবু, আরে তারিণীদার সঙ্গে মনোমালিন্য তার সঙ্গেই যাক না, আর কেন? এখন তোমরা 2 ভাই এক হও, আমরা দেখে চোখ জুড়োই। কি বলো হালদার মামা? ও কি,
দাঁড়িয়ে রইলে যে বাবা? ওরে কে আছিস? একখানা কম্বলের আসন টাসন পেতে দে না রে। না বেনি বাবু, তুমি বড় ভাই, এখন তুমিই সব। তুমি আলাদা হয়ে থাকলে তো চলবে না। আর তাছাড়া বড় গিন্নি ঠাকরুন যখন স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছেন তখন। কে? মা গিয়েছিলেন? বেনির এই চমকটা লক্ষ্য করিয়া গোবিন্দ মনে মনে খুশি হইল, কিন্তু বাহিরে সেভাব গোপন করিয়া নিতান্ত ভালো মানুষের মতো খবরটা ফলাও করিয়া বলিতে লাগিল, শুধু যাওয়া কেন বেনিবাবু, শুধু যাওয়া কেন? ভাড়া টাড়ার করা কর্ম যা কিছু তিনিই তো করছেন, আর তিনি না করলে করবেই বকে। সকলেই চুপ করিয়া রহিল। গোবিন্দ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, না, গায়ের মধ্যে বড় গিন্নি ঠাকুরের মতো মানুষ কি আর আছে? আর হবে নাই বা কেন? সামনে বললে খোসামত করা হবে বেনিবাবু, কিন্তু যে যাই বলুক, গায়ে যদি লক্ষ্মী থাকেন তো সে তোমারই মা। এমন মা কি কারুর হয়? হয় না, হয় না। বলিয়া পুনশ্চ একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া গম্ভীর হইয়া রহিলেন। বেনি অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অস্ফুটে কহিল, আচ্ছা। আহা, আচ্ছা নয় বেনিবাবু, আচ্ছা নয়। যেতে হবে, করতে হবে, সমস্ত ভারই তো তোমার উপরে। আর ভালো কথা, সবাই আপনারা তো উপস্থিত আছেন, তার নেমন্তন্নটা কিরকম করা হবে একটা ফর্দ করে ফেলা হোক না কেন? কি বলো রমেশ বাবাজি? কি গো হালদার মামা, ঠিক কথা কিনা? ও ধর্মদাস দা, আরে চুপ করে রইলে কেন? কাকে কাকে বলতে হবে, কাকে বাদ দিতে হবে জানো তো সব। রমেশ উঠিয়া দাঁড়াইয়া সহজভাবে বিনীত কণ্ঠে বলিল, বড়দা, একবার পায়ের ধুলো যদি দিতে পারেন। বেনি গম্ভীর হইয়া কহিল, মা যখন গেছেন তখন আমার যাওয়া না যাওয়া কি বলো গোবিন্দ খুড়ো? গোবিন্দ কথা কহিবার পূর্বে রমেশ বলিল, আপনাকে আমি পীড়াপিড়ি করতে চাই না বড়দা, যদি অসুবিধা না হয় একবার দেখে শুনে আসবেন। বেনি চুপ করিয়া রহিল। গোবিন্দ যেন কি একটা বলিবার চেষ্টা করিতেই রমেশ উঠিয়া চলিয়া গেল। তখন গোবিন্দ বাহিরের দিকে গলা বাড়াইয়া দেখিয়া ফিসফিস করিয়া বলিল, দেখলে দেখলে বেনিবাবু কথার ভাবখানা? বেনি অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছিল কথা কহিল না। পথে চলিতে চলিতে গোবিন্দর কথাগুলো মনে করিয়া রমেশের সমস্ত মন ঘৃণায় পরিপূর্ণ হইয়া উঠিল। সে অর্ধেক পথ হইতে ফিরিয়া আসিয়া সেই রাত্রেই আবার বেনি ঘোষালের বাড়ির ভিতরে প্রবেশ করিল। তখন চণ্ডী মণ্ডপের মধ্যে তর্ক কোলাহল উদ্দাম হইয়া উঠিয়াছিল, কিন্তু সে শুনিতেও তাহার প্রবৃত্তি হইল না। সোজা ভিতরে প্রবেশ করিয়া রমেশ ডাকিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা তাহার ঘরের সুমুখের বারান্দায় অন্ধকারে চুপ করিয়া বসিয়াছিলেন। এত রাত্রে রমেশের গলা শুনিয়া বিস্ময়াপন্ন হইলেন। কে রে রমেশ? কেন রে? রমেশ উঠিয়া আসিল। জ্যাঠাইমা ব্যস্ত হইয়া বলিলেন, একটু দাঁড়া বাবা, একটা আলো আনতে বলে দি। আলোয় কাজ নেই জ্যাঠাইমা, তুমি উঠো না। বলিয়া রমেশ অন্ধকারেই এক পাশে বসিয়া পড়িল। তখন জ্যাঠাইমা প্রশ্ন করিলেন, কি রে এত রাত্রিরে যে? এখনো তো নিমন্ত্রণ করা হয়নি জ্যাঠাইমা, তাই তোমাকে জিজ্ঞেস করতে এলুম। তবেই তো মুশকিলে ফেললি বাবা। তা এরা কি বলেন, গোবিন্দ গাঙ্গুলি চাটুর্য মশাই? জানি নে জ্যাঠাইমা এরা কি বলেন, জানতেও চাইনে। এখন তুমি যা বলবে তাই হবে।
অকস্মাৎ রমেশের কথার উত্তাপে বিশ্বেশ্বরী মনে মনে বিস্মিত হইয়া ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন, কিন্তু তখন যে বললি রমেশ, এরাই তোর চেয়ে সবচেয়ে আপনার। তা সে যাই হোক, আমার মেয়ে মানুষের কথায় কি হবে বাবা, এ গায়ে যে আবার। আর এ গাঁয়েই বা বলি কেন, সব গাঁয়েই। এ ওর সঙ্গে খায় না, ও তার সঙ্গে কথা কয় না। একটা কাজকর্ম পড়ে গেলে আর মানুষের দুর্ভাবনার অন্ত থাকে না রে। কাকে বাদ দিয়ে কাকে রাখা যায়, এর চেয়ে শক্ত কাজ আর গ্রামের মধ্যে নেই। রমেশ বিশেষ আশ্চর্য হইল না, কারণ এই কয়দিনের মধ্যেই সে অনেক জ্ঞান লাভ করিয়াছিল। তথাপি জিজ্ঞাসা করিল, কেন এরকম হয় জ্যাঠাইমা? সে অনেক কথা বাবা। হ্যাঁ, যদি থাকিস তো এখানে আপনি সব জানতে পারবি। কারোর সত্যকার দোষ অপরাধ আছে, কারোর মিথ্যে অপবাদ আছে। আর তাছাড়া মামলা মকদ্দমা, মিথ্যে সাক্ষী দেওয়া নিয়েও মস্ত দলাদলি। তবে আমি যদি তোর ওখানে দুদিন আগে যেতুম রমেশ, তাহলে এত উদ্যোগ আয়োজন কিছুতেই তোকে করতে দিতুম না রে। হ্যাঁ, সেদিন যে কি হবে তাই কেবল ভাবছি। বলিয়া জ্যাঠাইমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সে নিঃশ্বাসে যে কি ছিল তাহার ঠিক মর্মটি রমেশ ধরিতে পারিল না, এবং কাহারও সত্যকার অপরাধী বা কি, এবং কাহারও মিথ্যা অপবাদী কি হইতে পারে তাহাও ঠাহর করিতে পারিল না। বরঞ্চ উত্তেজিত হইয়া কহিল, কিন্তু আমার সঙ্গে তো কারোর যোগ নেই। আমি একরকম বিদেশী বললেই হয়, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই তো জ্যাঠাইমা। তাই আমি বলি কি, আমি দলাদলির কোনো বিচারই করব না। ও সমস্ত ব্রাহ্মণ শূদ্রই নিমন্ত্রণ করে আসব, কিন্তু তোমার হুকুম ছাড়া তো পারি নে জ্যাঠাইমা, তুমি হুকুম দাও। জ্যাঠাইমা কিছুক্ষণ চুপ করিয়া ভাবিয়া বলিলেন, এরকম হুকুম তো দিতে পারি নে বাবা রমেশ, তাতে ভারী গোলযোগ ঘটবে। তবে তোর কথাও যে সত্যি নয় তাও আমি বলিনে, কিন্তু এ ঠিক সত্য মিথ্যের কথা নয় রে বাবা। সমাজ যাকে শাস্তি দিয়ে আলাদা করে রেখেছে তাকে জবরদস্তি ডেকে আনা যায় না। সমাজ যাই হোক তাকে মান্য করতেই হবে, নইলে তার ভালো মন্দ করবার কোনো শক্তিই থাকে না। আর এরকম হলে তো কোনো মতে চলতে পারে না রমেশ। ভাবিয়া দেখিলে রমেশ এ কথা অস্বীকার করিতে পারিত তাহা নহে, কিন্তু এইমাত্র নাকি বাহিরে এই সমাজের শীর্ষস্থানীয়দের ষড়যন্ত্র ও নিচাসহায়তা তাহার বুকের মধ্যে আগুনের শিখার মতো জ্বলিতেছিল। তাই সে তৎক্ষণাৎ ঘৃণা ভরে বলিয়া উঠিল, এ গায়ের সমাজ বলতে ধর্মদাস গোবিন্দ এরা তো, এমন সমাজের এক বিন্দু ক্ষমতাও না থাকে সেই তো ঢের ভালো জ্যাঠাইমা। জ্যাঠাইমা রমেশের উষ্ণতা লক্ষ্য করিলেন, কিন্তু শান্ত কণ্ঠে বলিলেন, শুধু এরা নয় রে রমেশ, এরা নয়। তোমার বর্দা বেনিও সমাজের একজন কর্তা। হ্যাঁ। রমেশ চুপ করিয়া রহিল। তিনি পুনরপি বলিলেন, তাই আমি বলি কি বাবা, এদের মত নিয়েই তুমি কাজ করো গে রমেশ। সবেমাত্র বাড়িতে পা দিয়েই এদের বিরুদ্ধে ভালো হয় না। বিশ্বেশ্বরী কতটা দূর চিন্তা করিয়া যে এরূপ উপদেশ দিলেন, তীব্র উত্তেজনার মুখে রমেশ তাহা ভাবিয়া দেখিল না। কহিল, তুমি নিজে এইমাত্র বললে জ্যাঠাইমা, নানান কারণে এখানে দলাদলির সৃষ্টি হয়। বোধ করি ব্যক্তিগত আক্রোশটাই সবচেয়ে বেশি। তাছাড়া আমি যখন সত্যি মিথ্যে কারোর দোষ অপরাধের কথাই জানি নে, তখন কোনো লোককেই বাদ দিয়ে অপমান করা আমার পক্ষে অন্যায়। ওরে পাগলা, আমি তোর গুরুজন, তোর মায়ের মতো। হ্যাঁ রে,
আমার কথাটাও না শোনাও তো তোর পক্ষে অন্যায়। তা কি করব জ্যাঠাইমা, আমি তো স্থির করেছি আমি সকলকেই নিমন্ত্রণ করব। তাহার এই দৃঢ় সংকল্প দেখিয়া বিশ্বেশ্বরীর মুখ অপ্রসন্ন হইল। বোধ করিবা মনে মনে বিরক্ত হইলেন, তাই বলিলেন, তাহলে হুকুম নিতে আসাটা তোমার শুধু একটা ছলনা মাত্র? জ্যাঠাইমার বিরক্তি রমেশ লক্ষ্য করিল, কিন্তু বিচলিত হইল না। খানিক পরে আস্তে আস্তে বলিল, আমি জানতুম জ্যাঠাইমা, যা অন্যায় নয় আমার সে কাজে তুমি প্রসন্ন মনে আমাকে আশীর্বাদ করবে। আমার তাহার কথাটা শেষ হইবার পূর্বেই বিশ্বেশ্বরী বাধা দিয়া বলিয়া উঠিলেন, কিন্তু এটাও তো তোমার জানা উচিত ছিল রমেশ, আমার সন্তানের বিরুদ্ধে আমি যেতে পারবো না। কথাটা রমেশকে আঘাত করিল, কারণ সে মুখে যাই বলুক, কেমন করিয়া তাহার সমস্ত অন্তঃকরণ কাল হইতে এই জ্যাঠাইমার কাছে সন্তানের দাবি করিতেছিল। কিন্তু এখন দেখিল এ দাবির অনেক ঊর্ধ্বে তার আপন সন্তানের দাবি জায়গা জুড়িয়া আছে। তাই সে ক্ষণকাল মাত্র চুপ করিয়া থাকিয়াই উঠিয়া দাঁড়াইয়া চাপা অভিমানের সুরে বলিল, কাল পর্যন্ত তাই জানতুম জ্যাঠাইমা, তাই তোমাকে তখন বলেছিল, যা পারি আমি একলা করি, তুমি এসো না। তোমাকে ডাকবার সাহসও আমার হয়নি। এই ক্ষুণ্ণ অভিমান জ্যাঠাইমার অগোচর ছিল না, কিন্তু আর জবাব দিলেন না, অন্ধকারে চুপ করিয়া বসিয়া রহিলেন। খানিক পরে রমেশ চলিয়া যাইবার উপক্রম করিতেই বলিলেন, তবে একটু দাঁড়াও বাছা, তোমার ভাড়ার ঘরের চাবিটা এনে দিই। বলিয়া ঘরের ভিতর হইতে চাবি আনিয়া রমেশের পায়ের কাছে ফেলিয়া দিলেন। রমেশ কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া অবশেষে গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া চাবিটা তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। ঘণ্টা কয়েক মাত্র পূর্বে সে মনে মনে বলিয়াছিল, আর আমার ভয় কি, আমার জ্যাঠাইমা আছেন। কিন্তু একটা রাত্রিও কাটিল না, তাহাকে আবার নিঃশ্বাস ফেলিয়া বলিতে হইল, না, আমার কেউ নেই, জ্যাঠাইমাও আমাকে ত্যাগ করেছেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে এমনি ভালো লাগা গল্প নিয়ে আগামী অডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো মতামত জানাতে ভুল করবেন না। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।